সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। এই মুহূর্তে যারা আমার কথা শুনছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। গতকাল রাত থেকেই সারা দেশে একটি খবর টক অফ দ্য কান্ট্রি, বলা যায় বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গ্রেপ্তারের খবর। খবরটি যখন গতকাল সন্ধ্যায় চাউর হয় তখন অনেকের কাছে অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছিল, কারণ বেশিরভাগ মানুষের ধারণা ছিল যে অ্যাডভোকেট আনিসুল হক গ্রেপ্তার হতে পারে, কিন্তু সালমান এফ রহমানের গ্রেপ্তারের খবরটা কেউ বিশ্বাস করতে চাইছিলেন না, কারণ উনি এতটাই প্রভাবশালী ছিলেন যে অনেকেরই ধারণা ছিল যে উনি বাংলাদেশ থেকে এনিহাও পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। কিন্তু না, সব আশঙ্কাকে গুড়িয়ে দিয়ে মিথ্যা প্রমাণ করে যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার উনি বক্তব্য দিলেন গণমাধ্যমের কাছে, যে না নিশ্চিত করলেন যে গ্রেপ্তার হয়েছে, তখন মানুষ এটি বিশ্বাস করতে শুরু করলেন। এবং ওই সময় রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেপ্তারের একাধিক ছবি আসতেছিল। সেই ছবিগুলো দেখেও মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়। এই খবরটি এখনও সবার কাছে চমকপ্রদ খবর এবং সবাই এই দুই প্রভাবশালী, বিশেষ করে সালমান এফ রহমানের গ্রেপ্তার পরবর্তী খবর হালনাগাদ থাকার জন্য উদ্গ্রীব। তো আজকে সবকটি দৈনিকে এই খবরটি গুরুত্ব সহকারে ছেপেছে। তার মধ্যে দৈনিক যুগান্তর ছেপেছে বিশেষ গুরুত্ব দিয়ে। যুগান্তরে একটি ছবিও ছাপা হয়েছে, যে ছবিটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বলা যায়। যদিও যুগান্তর বলেছে ছবিটি প্রকৃত তাদের ছবি কিনা নিশ্চিত হওয়া যায়নি। সেখানে দেখা যাচ্ছে কোস্টগার্ড তাদের সদরঘাট এলাকা থেকে নৌকায় করে পার হয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরে কোস্টগার্ড সদস্যরা পাশে দাঁড়িয়ে আছেন এবং তাদের দুজনের হাতে 2 হাত দড়ি দিয়ে বাঁধা। সত্যি এমন খবর, এমন সচিত্র সংবাদ, এমন ছবি আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পাবো কোনোদিন কল্পনাও করিনি। হয়তো ভিতরে একটা বিশ্বাস ছিল যে এদের একদিন না একদিন শাস্তির মুখোমুখি হতেই হবে, কিন্তু তা এতটা সহসা আল্লাহ পাক রেখেছিলেন তা কেউ চিন্তাও করেননি। বিশেষ করে তো সালমান এফ রহমান এমন একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তার বিরুদ্ধে নিউজ করা তো দূরের কথা, টু শব্দ করার সাহস করা ছিল না। উনি ক্যাবিনেট মেম্বার ছিলেন না, উনি মন্ত্রিসভার কেউ ছিলেন না, অথচ তিনি সব মন্ত্রীদের চেয়ে পাওয়ারফুল ছিলেন, ক্ষমতাধর ছিলেন। বাংলাদেশে যদিও উপপ্রধানমন্ত্রী কোনো পদ নেই, তবুও অনেকে মনে করতেন উনি প্রধানমন্ত্রীর পরের ক্ষমতাই উনার। উনি বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা হলেও উনি সব বিষয়ে উনি নাক গলাতেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা দেখেছি প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী স্যার, গওহর রিজভী সাহেবের কোনো পররাষ্ট্র বিষয়ে কোনো ভূমিকা ছিল না। আমরা দেখতাম যে ডোনাল্ড লু সাথে মিটিং করতেন সালমান এফ রহমান। যখন প্রধানমন্ত্রী যেতেন আমেরিকায় বিদেশ সফরে বা বিভিন্ন দেশে, সেখানে ওনার সফরসঙ্গী থাকতেন কনফার্ম সালমান এফ রহমান। এক কথায় উনি সরকারের মধ্যে সবচেয়ে, প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন। আজ সেই সালমান এফ রহমান সেই পুলিশের হাতে বন্দি, গ্রেপ্তার, যার কথায় অঙ্গুলি হেলনে যে কোনো লোক যে কোনো মুহূর্তে বলা যায় গ্রেপ্তার হওয়া বা নাই হয়ে যাওয়া, বা যে কোনো মানুষের উপরে বড় ধরনের খড়গ নেমে আসতো। আজ সেই সালমান এফ রহমান সেই পুলিশের হাতেই বন্দি। তো যুগান্তর তাকে নিয়ে একটি বিশদ রিপোর্ট করেছে তাৎক্ষণিকভাবে।
সেখানে একটি জায়গায় আমি দেখলাম লেখা আছে, তারা একটি সাইড স্টোরি করেছে, সবসময় অধরা শেয়ার বাজার ব্যাংক খাতের মাফিয়া সালমান। শেয়ার বাজার ও ব্যাংক খাতের কেলেঙ্কারি এবং কারসাজির কথা বললেই যে নামটি সবার সামনে মনের পর্দায় ভেসে ওঠে তিনি হলেন সালমান এফ রহমান, যাকে অনেকে আবার দরবেশ বলেও চেনে। এক দরবেশ বললেই এখন এই নামেই বেশি পরিচিত। একটি টেলিভিশন সাক্ষাৎকার থেকেই এই নামটি ছড়িয়ে পড়ে, আজ থেকে 10 বছর আগে কি তারও বেশি আগে। 1993 সাল থেকে 31 বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা মেলেনি। কারসাজির নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করেন তিনি, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় চরম অপব্যবহার করে সবসময় থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে 2006 সালে সৌদি যুবরাজ নামে ভুয়া এক ব্যক্তি সাজিয়ে রূপালী ব্যাংক কেনার নাটক সাজান। এ প্রক্রিয়া রূপালী ব্যাংকের শেয়ার থেকে 900 কোটি টাকা হাতিয়ে নেন। গত 3 বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান 6,600 কোটি টাকা নিয়েছেন তিনি। এরই মধ্যে বেক্সিমকো সুকুক বন্ড 3,000 কোটি, আইএফআইসি আমার বন্ড 1,000 কোটি এবং বেক্সিমকো জিরো কুপন বন্ড থেকে 2,600 কোটি টাকা নিয়েছেন। তবে অদৃশ্য ও বেনামি মিলিয়ে 3 বছরেই এই অঙ্ক 20,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। সালমান এফ রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যে শুধু শেয়ার বাজার না, আর্থিক সেক্টরে এমন কোনো খাত ছিল না যেখানে তিনি হাত দেননি। জনতা ব্যাংক তো ফতুর করে দিয়েছেন উনি। এবং সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে যারা প্রকৃত ঋণ খেলাপি, যেসব মাফিয়া গডফাদার, তাদের নাম কখনো আসতো না। তারা কী করতেন? ক্ষমতার প্রভাব খাটিয়ে বারবার ঋণ পুনর্গঠন করতেন। খেলাপি হওয়ার আগ মুহূর্তে ঋণ পুনর্গঠন করতেন। ঋণ পুনর্গঠন করা মানেই তার নাম আর আসতো না ঋণ খেলাপির তালিকায়। তো এইভাবে একজন সালমান এফ রহমান অবিসংবাদিত এক বিশাল ক্ষমতার অধিকারী হয়ে উনি উঠেছিলেন। আজ তিনি কোথায়? ওই যে আমি প্রায় একটা কথা বলি যে সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যাবেলা। মাত্র আজ থেকে 15 দিন আগেও কি সালমান এফ রহমান চিন্তা করেছিলেন বা আমরা চিন্তা করেছিলাম যে এরকম পরিণতি হবে? তাই মনে করি এই ঘটনা থেকে আমি, আপনি, আপনারা সবার জন্য শিক্ষণীয় আছে। বিশেষ করে যারা রাজনীতি করেন, যারা দেশ পরিচালনা করেন, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করেন, ক্ষমতায় আছেন, তাদের জন্য এটি শিক্ষণীয় যে এখানেই শেষ নয়। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কারোর পতন হইতে পারে। তাই মনে করি যে আমরা বেশি বেশি করে এইসব ঘটনার থেকে শিক্ষা নিব এবং দেশকে বেশি করে ভালোবাসব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।